প্রবাস এবং প্রবাসে বসবাসরত আমাদের দেশের বাংলাদেশি ভাইদের সমস্যাগুলির মূল উদ্দেশ্য এবং উহার সমাধান করণ। পৃথিবীর 176টা দেশে বর্তমানে 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন 2 কোটির কিছু বেশি জনসংখ্যা, তার মধ্যে 1,50,00,000 মতো রয়েছে কর্মজীবী এবং বাকিরা প্রবাসী স্থায়ীভাবে বসবাসরত বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর এই 176টা দেশে, সব দেশেই। এর মধ্যে যে শ্রেণীটা প্রবাসী অর্থাৎ স্থায়ীভাবে বসবাসরত, তাদের সমস্যার পরিমাণটা কিছুটা কম হলেও আমাদের এই যে 1.5 কোটি মানুষের সমস্যার পরিধি অত্যন্ত ব্যাপক, অত্যন্ত করুণাদায়ক। আমি আমার এই বয়সে পৃথিবীর অর্ধেক অংশ অর্থাৎ অর্ধেক দেশ অলরেডি ভ্রমণ করেছি বিভিন্ন কারণে। আমি দেখেছি মধ্যপ্রাচ্যে, আমি দেখেছি আমেরিকায়, আমি দেখেছি কানাডা, আমি দেখেছি রাশিয়া, আজারবাইজানে, আমি দেখেছি মালয়েশিয়া, আমি দেখেছি ফিলিপাইনে। আমাদের দেশের অত্যন্ত বলব যে সাধারণ মানুষ সবভাবে কিভাবে ওই সব দেশে কাজ করে এবং মুখে হাসি নিয়ে বাংলার দেশে যখন ফোন করে হাসি মুখে বলে কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি, আব্বা আম্মা বা ভাই ভাবি বা পরিবারের কোন সদস্যকে। বাংলাদেশে আজকে 16 বছর যাবৎ সবচেয়ে বড় দলটিকে যিনি প্রবাসের থেকে, তিনিও একজন প্রবাসের থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছেন। তিনি জাতীয় বুদ্ধিমত্তা পরিপক্কতা একটা ব্যাপক আকারে ছেড়ে গেছে। তিনি আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা হিসাবে গণ্য। আমরা তার অনতিবিলম্বে বাংলাদেশ আগমন প্রত্যাশা করি। একই সাথে আমরা তার সকল মামলাগুলি যাতে প্রত্যাহার হয় তার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর যেটা বলেন একটা ইস্যু, যেটা আমার বলা হয় একদিকে আমি সেটা বলছি, এটা হচ্ছে এই জাতিসংঘ তথ্যাগার কি, এটা একটু জানা উচিত। এইটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএনওর বিভিন্ন 4-5টা সেক্টর আছে, যেমন ইউনেস্কো, UNCHR, UNDP, WHO। এইখানে বলে UNI অর্থাৎ জাতিসংঘের এই ইউএনআই 5টি সদর দপ্তর রয়েছে বিভিন্ন বড় বড় দেশে, একটা প্যারিসে, একটা সুইজারল্যান্ডে, একটা মস্কোতে, একটা নিউ ইয়র্কে, একটা হংকংয়ে। আই এম আন্ডার হংকং অফিস। এই সার্ভিস থেকে আমি এখানে স্থায়ী সদস্য। এই হচ্ছে এর মূল কাজ হচ্ছে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করা। এই যে সাংবাদিক ভাইয়েরা আমাদের এখানে আসেন, এরা যেমন সত্যের সন্ধানে কাজ করে। বর্ধিত সরকারের সময় কি করেছেন আপনারা জানেন, তেলবাজি দালালবাজি ছিল কিছু সাংবাদিক ভাইয়েরা। কিন্তু আমি অনুরোধ জানাবো আপনারা নীতিনিষ্ঠভাবে, ন্যায়নিষ্ঠভাবে যে রাষ্ট্রের 4র্থ স্তম্ভ, 4th পিলার অফ দ্য কান্ট্রি, আপনারা আপনাদের অবস্থান থেকে সবভাবে সত্যের সন্ধানে কাজ করবেন। আমিও আপনাদের সাথে আছি একজন জাতিসংঘের স্থায়ী সদস্য। খাবার সময় ছেলেরা দেখবেন যে খাচ্ছে যে না, একদম যতটা খায় তার চেয়ে বেশি কথা বলে। বলা হয় কি মুখের খাবার ছিটকে চারিদিকে পড়ে যায়, পানির জলের মধ্যে পড়ে, খাবারের মধ্যে পড়ে, নিজের জামাটা বুটিক শিল্পের বিকাশ ঘটে এবং এলোমেলো হয়ে সবকিছু ময়লা হয়ে যায়।
সবই মোটামুটি পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায়। আর হাতি ঘোরা মারতেছে, কোথায় বাইডেন, ট্রাম্প, ওই সালমান মোহাম্মদ ইরান, মোদি, আমি জানি যে একটা মহাপুষ্ট বিশ্ব রাজনীতি। এরকম পরিস্থিতি মেয়েদের যখন খায় তখন মেয়েদের দিকে তাকান, মেয়েদেরকে দেখলেন যে আপনার স্বামী কাবাব ঢুকে গেল, মুরগির রোস্ট ঢুকে গেল, খাসির রেজালা ঢুকে গেল, বোরহানি ঢুকে গেল, কাচ্ছি ঢুকে গেল, পায়ে ঢুকে গেল, এত কিছু ঢুকলো, লিপস্টিকের কিচ্ছু হয়নি। এই ঠিকানা এইটা আমি মনস্তাত্ত্বিক বা মানবিক কারণের কথাটা বলতেছি। এছাড়া এখানে যে আসল যে প্রবলেমগুলি তারা ফেস করতেছে, আমি কখনো এই পৃথিবীর অর্ধেক দেশের মানুষের সাথে আমি গিয়ে দুবাইতে আমি 1000 বার গেছি। প্রত্যেকবার গিয়ে আমি এই যে শ্রমিক শ্রেণী, আমি স্পেশালি ওদের কাছে গিয়ে কথা বলেছি। 30 to 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওরা একটা জ্যাকেট পরে মাথায় ওই যে কি বলে সিমেন্টের দিয়ে ওরা 20 তলা 30 তলা উঠে এবং কষ্ট করে অর্জন করে বৈদেশিক মুদ্রা, যার সুবিধা ভোগ করি আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষ। সুতরাং তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের প্রতি যতটুক পারা যায় তাদের কষ্টকে লাঘব করে তাদের একটা নির্দিষ্ট গতি ধারায় নিয়ে আসা, তাদেরকে আইনি সাহায্য প্রদান করা, তাদের স্বাস্থ্য বীমা সাধন করা, তাদের বাসস্থান নিয়ে তারা প্রতারিত হয়, তারা বিদেশে বসে কষ্ট করে অর্জিত অর্থে এদেশে যখন কিছু বাসস্থান বা জমি কিনে এখানেও প্রতারিত হয়। সুতরাং আইনি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার একান্ত আবেদন বর্তমান সরকারের কাছে, ভবিষ্যৎ সরকারের কাছে। প্রবাসী কল্যাণ সোসাইটি তৈরি হয়েছে একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এই 2 কোটি মানুষকে আমরা একটা প্ল্যাটফর্মে, ওয়ান নেট সিস্টেমে, একটি অ্যাপের মাধ্যমে সংযুক্ত করব এবং এই সংযুক্তির কারণে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যেখানে আছে বাংলাদেশি বাঙালি, আমি আই রিপিট মাইসেলফ, বাংলাদেশি বাঙালি প্রত্যেকেই এই আমাদের পিকেএস প্রবাসী কল্যাণ সোসাইটির সুবিধাভোগী হতে পারবে, সমস্যার সমাধান করে। এখানে আমি একটু বলতে চাই যে এই পিকেএস গঠনের প্রধান অনুপ্রেরণায় যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি তিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমার ছোট্ট বয়সে এই তপনদারা যখন আমাদের এই করেছে, আমার ছোট্ট বয়সে 6-7 পড়ি, ওনার সাথে আমার 3 বার দেখা হয়েছে। তখন বুঝতেও পারতাম, তখন প্রেসিডেন্ট বিভিন্ন ধরনের আন্দোলন সরকার কোনো অমুক তমুক ব্যর্থ করার প্রচেষ্টায় নেই। সুতরাং একে সবাই মিলে আমাদের প্রতিহত করতে হবে। একই সাথে বলতে হবে বর্তমান সরকারের অপারগতা, এই যে সন্তানগুলি আজকে চোখ হারিয়েছে, হাত পা পঙ্গু হয়েছে, তাদের সুচিকিৎসায় দেশে বিদেশে অনন্য বিলম্বে করার জন্য আমি বর্তমান সরকারের কাছে একান্ত অনুরোধ জানাই। কারণ দাবি জানাতে জানাতে এই সরকারকে পাগল বানিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের পান্ডারা। সর্বোপরি সরকারের কাছে একটি কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। আমাদের যে নেতা জনাব তারেক রহমান, উনি ওনার বক্তব্যের 2টি উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। দ্রব্যমূল্যের ব্যাপারে উনি বলেছে যে দ্রব্যমূল্য আসলে এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। হয়তো 3 মাস যথেষ্ট সময় নয় একটা সরকারকে কি বলা যাচ্ছে রান করার জন্য,
কিন্তু দ্রব্যমূল্যের গতি যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের আবিশ্বাস কেটে যাচ্ছে। সুতরাং সরকারকে এই দ্রব্যমূল্যের এই সিন্ডিকেটের এই সামগ্রিক সিস্টেমটা, এই সিস্টেমের ব্যারিকেড থেকে বেরিয়ে আসতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রব্যমূল্য আগে জানতাম না, কিন্তু হঠাৎ করে আমি যখন স্টাফোর্ড ইউনিভার্সিটি ওখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওখানে আমি রাজনীতিতে সরাসরি জড়িত ছিলাম, আমাকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি স্টুডেন্ট আমাকে বলল যে ভাই, আপনি যদি ডক্টর অশোক গুপ্ত দাদার কাছে আমাকে নিয়ে যান, আপনি যদি ওনাকে সুপারিশ করেন, তাহলে আমার ইউনিভার্সিটিতে আমার যে টিউশন ফিটা আছে সেটা কিছুটা কমিশন হবে, একটা কনসিডারেশন হবে। আমি বললাম প্রাইভেট ইউনিভার্সিটিতে কমিশন হয় নাকি, সেটা বিনা তারিখে হয়তো ইউনিভার্সিটি একটা স্টাইপেন্ড দেয়, কিন্তু সরাসরি এরকম কমিশনের ব্যবস্থা আমার মনে হয় নাই। বলল যে ভাই, যদি নাও থাকে আপনি গেলে হয়তো আপনাকে সিলেক্ট করে, হয়তো আপনাকে গেলে হয়তো সে সম্মান হয়তো আপনি আমার জন্য কিছু করতে পারবেন। আমি হয়তো ভাবছিলাম যে টিউশন ফি হয়তো 25% অথবা সর্বোচ্চ 50%